রাত তখন গভীর। উপসাগরীয় অঞ্চলের আকাশে তারার আলো ম্লান হয়ে আসছিল ধীরে ধীরে। রিয়াদের রাজপথে জনমানবহীন নীরবতা। দোহার উপকূলীয় এলাকায় ঘুমিয়ে পড়েছে লক্ষ লক্ষ মানুষ। কুয়েত সিটির আন্তর্জাতিক বিমানবন্দরের শেষ ফ্লাইটটিও যাত্রী নামিয়ে থেমে গেছে। মানামার রাজপ্রাসাদের পাশ দিয়ে বয়ে যাচ্ছিল হালকা সমুদ্রের বাতাস। সবকিছু ছিল স্বাভাবিক, সবকিছু ছিল শান্ত, কিন্তু এই শান্তির আড়ালে যে ঝড় আসছিল সেটা কেউ আন্দাজ করতে পারেনি। কেউ জানতো না যে আজকের এই রাত বদলে দিতে চলেছে পুরো মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক সমীকরণ। কেউ ভাবতেও পারেনি যে কয়েক ঘন্টার মধ্যে আকাশ ফেটে পড়বে আগুন, আর পুরো উপসাগরীয় অঞ্চল পরিণত হবে এক জ্বলন্ত যুদ্ধক্ষেত্রে। প্রথম আঘাতটা এলো কোনো পূর্ব সতর্কতা ছাড়াই। রিয়াদের পূর্ব আকাশে একটা আলোর রেখা দেখা গেল। যারা জেগেছিল তারা ভেবেছিল হয়তো উল্কাপাত কিংবা আকাশে কোনো বিমানের আলো, কিন্তু সেই আলোর রেখা ক্রমশ বড় হতে লাগলো। এক নয়, দুই নয়, একের পর এক আলোর রেখা আকাশ চিরে ছুটে আসতে থাকলো। তারপর সেই মুহূর্তটা এলো যেটার জন্য কেউ প্রস্তুত ছিল না। বিকট একটা বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল গোটা রিয়াদ। ঘুমন্ত মানুষ লাফিয়ে উঠে বসলো বিছানায়। জানালার কাজ কেঁপে উঠল। শিশুরা চিৎকার করে কাঁদতে শুরু করলো। রাস্তায় গাড়ির অ্যালার্ম বাজতে লাগলো একসাথে। কেউ বুঝে ওঠার আগেই দ্বিতীয় বিস্ফোরণ, তারপর তৃতীয়, তারপর চতুর্থ। সৌদি আরবের রাজধানীর আকাশে তখন যেন নরক নেমে এসেছে। খবর ছড়িয়ে পড়তে সময় লাগেনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করলো ভিডিও। আকাশে আগুনের গোলা ছুটছে আর সৌদি প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলোকে আটকানোর চেষ্টা করছে। প্রতিটি ইন্টারসেপশনের আকাশে ফুটে উঠছে আগুনের ফুল, কিন্তু সব আটকানো যাচ্ছে না। কিন্তু ড্রোন, কিছু ক্ষেপণাস্ত্র ফাঁক হয়ে ঢুকে গেল সৌদির আকাশসীমার গভীরে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় তড়িঘড়ি করে জরুরি বৈঠকে বসলো। তাদের মুখপাত্র কিছুক্ষণ পরেই জানালো যে বেশ কয়েকটি ইরানি ড্রোন ভূপাতিত করা হয়েছে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুরোদমে সক্রিয় হয়েছে। তারা বলল বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। কিন্তু সত্যিই কি তাই? যে ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় ঘুরছিল সেগুলো বলছিল অন্য কথা। রিয়াদের পূর্ব দিকের একাধিক এলাকায় আগুন জ্বলছিল, ধোঁয়ায় ঢেকে যাচ্ছিল আকাশ। মানুষ আতঙ্কে রাস্তায় বেরিয়ে আসছিল, কিন্তু কোথায় যাবে কেউ জানে না। কোন দিকে নিরাপদ সেটা কেউই জানে না। এদিকে হামলা শুধু সৌদি আরবেই সীমাবদ্ধ থাকেনি। ঠিক একই সময়ে কাতারের আকাশেও শুরু হয়েছিল একই ধরনের তাণ্ডব। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় যখন পরিস্থিতি পর্যালোচনা করে বিবৃতি দিল, তখন যে তথ্য বেরিয়ে এলো সেটা শুনে সবার রক্ত হিম হয়ে গেল। ইরান থেকে কাতারের দিকে মোট 12টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এর মধ্যে 10টি ছিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আর 2টি ছিল ক্রুজ ক্ষেপণাস্ত্র। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মানে সেই মারণাস্ত্র যেটা মহাকাশের কাছাকাছি উঠে তারপর প্রচণ্ড গতিতে নেমে আসে লক্ষ্যবস্তুতে। এই ধরনের ক্ষেপণাস্ত্র প্রতিহত করা অত্যন্ত কঠিন। কাতার দাবি করেছে অধিকাংশই প্রতিহত করা হয়েছে, কিন্তু অধিকাংশ মানে সব নয়। তাহলে যেগুলো প্রতিহত করা যায়নি সেগুলো কোথায় পড়েছে, কি ক্ষতি হয়েছে, এই প্রশ্নের উত্তর কাতার সরকার এখনো পুরোপুরি দেয়নি। তবে রাজধানী দোহা এবং আশপাশের এলাকায় বিস্ফোরণের শব্দে যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল সেটা অস্বীকার করার কোনো উপায় নেই। দোহার বাসিন্দারা জানিয়েছেন রাতের অন্ধকারে হঠাৎ করে আকাশ লাল হয়ে উঠেছিল। প্রচণ্ড শব্দে ঘরের দেয়াল কেঁপে উঠেছিল। অনেকে ভেবেছিল ভূমিকম্প হচ্ছে। পরে যখন বুঝতে পারলো যে এটা ক্ষেপণাস্ত্র হামলা, তখন আতঙ্কে সবাই ঘর থেকে বেরিয়ে আসতে শুরু করলো। কুয়েতের অবস্থা ছিল আরও ভয়াবহ, কারণ সেখানে ইরানের আঘাত সরাসরি গিয়ে পড়েছে নির্দিষ্ট স্থাপনায়। কুয়েতের পাবলিক ইনস্টিটিউশন ফর সোশ্যাল সিকিউরিটি ভবনে সরাসরি আঘাত এনেছে একটি ড্রোন। প্রধান ভবনের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ধোঁয়ার ধুলোয় ঢেকে গেছে পুরো এলাকা। কিন্তু এটাই শেষ নয়। প্রায় একই সময় আরেকটি ড্রোন গিয়ে আঘাত এনেছে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি ট্যাঙ্কে। এই খবরটা যখন ছড়িয়ে পড়লো তখন সবার বুকে কাঁপন ধরে গেল। বিমানবন্দরের জ্বালানি ট্যাঙ্ক মানে সেখানে হাজার হাজার লিটার বিমান জ্বালানি মজুদ আছে। সেখানে আগুন ধরে গেলে কি ভয়াবহ বিপর্যয় ঘটতে পারে সেটা কল্পনা করাও কঠিন। আগুন ধরে গিয়েছিল সত্যি। কুয়েতের ফায়ার সার্ভিস তড়িঘড়ি করে ছুটে গিয়েছিল ঘটনাস্থলে। ঘন্টার পর ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে বলেও জানানো হলেও পুরো বিমানবন্দর এলাকায় তখনও ধোঁয়ার গন্ধ ভাসছিল। ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছে কিনা সে বিষয়ে কুয়েত কর্তৃপক্ষ স্পষ্ট কিছু জানায়নি। তবে পরিস্থিতি যে অত্যন্ত গুরুতর সেটা বুঝতে অসুবিধা হয় না। সংযুক্ত আরব আমিরাতেও একই রকম পরিস্থিতি তৈরি হয়েছে। রাত প্রায় 12টার দিকে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জরুরি ভিত্তিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে। তাদের বিবৃতি অনুযায়ী ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রতিহত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আমিরাতের আকাশেও সেই একই দৃশ্য, আলোর রেখা, আগুনের গোলা, বিস্ফোরণের শব্দ। আবুধাবি আর দুবাইয়ের বাসিন্দারা ফোনে ফোনে একে অপরকে জানাচ্ছিল কি ঘটছে। সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করছিল। কেউ কেউ বলছিল জ্বালানি দিয়ে দেখা যাচ্ছে আকাশে আগুনের ফুলকি। কেউ বলছিল ভয়ঙ্কর শব্দে ঘুম ভেঙে গেছে। আমিরাতের কর্তৃপক্ষ জানিয়েছে বিস্ফোরণের শব্দ শোনা গেলেও এখন পর্যন্ত হতাহতের কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। কিন্তু এই কথার মানে এই নয় যে কেউ হতাহত হয়নি। এর মানে হলো
এখনও তথ্য সংগ্রহ চলছে এবং পূর্ণাঙ্গ চিত্র সামনে আসতে আরও সময় লাগবে। বাহরাইনের রাজধানী মানামাতেও আঘাত এসেছে। ছোট্ট এই দ্বীপরাষ্ট্রটি যেখানে মার্কিন নৌবহরের ৫ম বহরের সদর দপ্তর অবস্থিত, সেখানে ইরানের হামলা আসাটা কাকতালীয় নয়। বাহরাইনের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে রাজধানীর একটি ভবনে আগুন ধরে গেছে এবং আশপাশের কয়েকটি ভবনের অবকাঠামোগত ক্ষতিগ্রস্ত হয়েছে। মানামার সেই এলাকার বাসিন্দারা জানিয়েছেন, প্রথমে একটা প্রচণ্ড শব্দ হয়েছিল, তারপর দেখা গেল একটা ভবন থেকে আগুনের শিখা বেরিয়ে আসছে। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে এসেছিল, ততক্ষণে ক্ষতি যা হওয়ার হয়ে গেছে। বাহরাইনের এই ঘটনায় বিশেষভাবে উদ্বেগজনক হওয়ার কারণে এখানে মার্কিন সামরিক উপস্থিতি সবচেয়ে ঘনীভূত। এখানে যদি সত্যি মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়, তাহলে বাহরাইন হতে পারে সবচেয়ে বড় রণক্ষেত্র। শুধু উপসাগরীয় দেশগুলোতেই নয়, হামলার আজ পৌঁছে গেছে উত্তর ইরাকেও। কুর্দি অঞ্চলের এরবিল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে যেখানে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, সেখানে ড্রোন হামলার খবর পাওয়া গেছে। এরবিলে মার্কিন সেনারা বেশ কিছুদিন ধরেই ইরান সমর্থিত মিলিশিয়াদের হামলার শিকার হচ্ছিল, কিন্তু এবার হামলার মাত্রা এবং ব্যাপ্তি আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। এটা আর বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এটা একটা সুসংগঠিত, সমন্বিত এবং পরিকল্পিত সামরিক অভিযান। এখন প্রশ্ন হলো, ইরান কেন এই হামলা চালালো? কি এমন ঘটেছে যে তেহরান একসাথে এতগুলো দেশের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করলো? ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি থেকে কিছুটা আভাস পাওয়া যায়। তারা বলছে, আমেরিকা এবং ইসরায়েলের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার থেকে এই অভিযান চালানো হচ্ছে। তাদের দাবি, মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করেই প্রয়োজনীয় এবং আনুপাতিক প্রতিরক্ষামূলক অভিযান পরিচালিত হচ্ছে। ইরানের ভাষায় এটা আগ্রাসন নয়, এটা আত্মরক্ষা। কিন্তু যে দেশগুলোর উপর হামলা হয়েছে, তারা এটাকে আত্মরক্ষা বলে মানবে কিনা সেটা বড় প্রশ্ন। তেহরানের বার্তায় আরও একটা গুরুত্বপূর্ণ শব্দ ছিল, সেটা হলো বিশ্বাসঘাতকতা। ইরান মনে করে উপসাগরীয় এই আরব রাষ্ট্রগুলো মুসলিম হওয়া সত্ত্বেও আমেরিকা এবং ইসরায়েল ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। নিজেদের মাটিতে মার্কিন সামরিক ঘাঁটি স্থাপনের সাথে সম্পর্ক স্বাভাবিক করার পথে এগিয়েছে। আব্রাহাম অ্যাকর্ডে স্বাক্ষর করেছে, গাজায় গণহত্যা চলাকালীন নীরব দর্শক হয়ে বসে আছে। ইরানের চোখে এগুলো সবই বিশ্বাসঘাতকতা, আর এই বিশ্বাসঘাতকতার শাস্তি হিসেবে আজকের এই হামলা। কিন্তু এই হামলার পরিণতি কি হবে সেটা এখন সবচেয়ে বড় উদ্বেগের জায়গা। আমেরিকা কি চুপ করে বসে থাকবে? যে দেশগুলোতে মার্কিন সামরিক ঘাঁটি আছে সেগুলোতে আক্রমণ করা মানে পরোক্ষভাবে আমেরিকাকেই আক্রমণ করা। পেন্টাগনকে পাল্টা হামলার সিদ্ধান্ত নেবে? ন্যাটো কি সক্রিয় হবে? জাতিসংঘ কি কোনো পদক্ষেপ নেবে? এই সব প্রশ্নের উত্তর এখনও অজানা। তবে একটা বিষয় স্পষ্ট, যে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতি একটা ভয়াবহ মোড় নিয়েছে। আগে যে উত্তেজনা ছিল কূটনৈতিক বিবৃতি আর হুমকির মধ্যে সীমাবদ্ধ, সেটা এখন সরাসরি সামরিক সংঘাতে রূপ নিয়েছে। উপসাগরীয় দেশগুলো এখন কি করবে সেটা এখন বড় প্রশ্ন। তারা কি ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করবে, নাকি আমেরিকার ছাতার নিচে আশ্রয় নিয়ে অপেক্ষা করবে? সৌদি আরবে মোহাম্মদ বিন সালমানকে এই হামলাকে নিজের প্রতি ব্যক্তিগত আঘাত হিসেবে দেখবেন, নাকি তিনি ইরানের বিরুদ্ধে সৌদি সেনাবাহিনীকে মোতায়েনের আদেশ দেবেন? এই মুহূর্তে কেউ নিশ্চিত করে কিছুই বলতে পারছে না। পুরো অঞ্চলটা এখন একটা টাইম বোমার উপর বসে আছে। যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটে যেতে পারে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, এটা শুধু শুরু। যতদিন ইরানের মাটিতে হামলা চলবে, ততদিন ইরানের মিত্রদের উপর আগ্রাসন চলবে, ততদিন ইরানও পাল্টা আঘাত চালিয়ে যাবে। এই কথাটা যদি সত্যি হয়, তাহলে আগামী দিনগুলোতে আরও ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে। কারণ ইসরায়েল এখনও গাজায় অভিযান চালিয়ে যাচ্ছে, আমেরিকা এখনও ইসরায়েলকে অস্ত্র দিয়ে যাচ্ছে, উপসাগরীয় দেশগুলোতে এখনও মার্কিন সামরিক ঘাঁটি সক্রিয়। সুতরাং ইরানে হামলা থামার কোনো কারণ দেখা যাচ্ছে না। এদিকে সাধারণ মানুষের জীবন থমকে গেছে। রিয়াদ, দোহা, কুয়েত সিটি, আবুধাবি, মানামা সব জায়গায় মানুষ ভয়ে ঘরবন্দি। স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে বেশ কয়েকটি দেশে। বিমান চলাচলে বিঘ্ন ঘটেছে। তেলের বাজারে অস্থিরতা শুরু হয়েছে। বিশ্ব অর্থনীতিতে এর প্রভাব পড়তে শুরু করেছে ইতিমধ্যেই, কারণ এই অঞ্চল থেকেই আসে বিশ্বের একটা বড় অংশের জ্বালানি তেল। যদি এই সংঘাত দীর্ঘায়িত হয়, তাহলে তেলের দাম আকাশছোঁয়া হতে পারে এবং সারা বিশ্বের অর্থনীতিতে এর ধাক্কা লেগে যেতে পারে। রোববারের ভোরের এই হামলা থেকে এখন পর্যন্ত ঘন্টার পর ঘন্টা কেটে গেছে, কিন্তু উত্তেজনা কমেনি এতটুকু, বরং বাড়ছে। প্রতিটি দেশ নিজেদের সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখেছে। কূটনৈতিক চ্যানেলগুলো সক্রিয় আছে, কিন্তু কোনো ফল আসছে না। জাতিসংঘের মহাসচিব সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে, কিন্তু ইরান বলছে সংযম প্রদর্শন শেষ হবে, এখন শুধু প্রতিশোধের সময়। আজকের এই ঘটনা প্রমাণ করে দিয়েছে যে মধ্যপ্রাচ্য একটা আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে আছে। যে কোনো মুহূর্তে সেই আগ্নেয়গিরি পুরোপুরি জেগে উঠতে পারে, আর সেই বিস্ফোরণের তাপ শুধু এই অঞ্চলে নয়, পুরো বিশ্বে ছড়িয়ে পড়বে। পরিস্থিতি কোন দিকে যাবে সেটা কেউ জানে না। তবে একটা কথা নিশ্চিত করে বলা যায়, আজ রাতের পর মধ্যপ্রাচ্য আর আগের মতো থাকবে না। কিছু একটা বদলে গেছে চিরতরে, আর সেই বদলের পরিণতি কী হবে সেটা জানতে হলে অপেক্ষা করতে হবে আগামী কয়েক ঘন্টা কিংবা কয়েকদিনের জন্য। ততক্ষণ পর্যন্ত পুরো বিশ্ব নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছে উপসাগরের দিকে।